প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম। সড়ক প্রকল্পের টাকায় ভবন বিলাস, সড়ক ও জনপথ বিভাগের নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। আরেকটি শিরোনাম, আবার নাগরিকত্ব ছাড়ার আবেদন এস আলমের। এরপরে জানাচ্ছি দৈনিক আমার দেশের শিরোনাম, আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস, ভারতপন্থীরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কুৎসা রটনা করবে, এটা স্বাভাবিক, ডক্টর মাহবুবুল্লাহ। আরেকটি শিরোনাম, ক্রেতা শূন্য বাজারে হিন্দু খামারিদের হাহাকার, আত্মহত্যার হুমকি, পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে কড়াকড়ি। সমকালীন শিরোনাম জানাচ্ছি, জুলাইয়ের 798 মামলায় 5074 জনকে অব্যাহতির সুপারিশ, গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা। আরেকটি শিরোনাম, উপাচার্যের যোগদান ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ডুয়েট নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। যুগান্তরের শিরোনাম, খাতা খুলে ঘুষ ভাগাভাগি, পাসপোর্ট অফিস নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। আরেকটি শিরোনাম, 10 লাখ টাকা দিলে আসামি ছেড়ে দেব, নতুন কৌশল, ডিবি র্যাব পরিচয়ে ফোন। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, হামে আক্রান্ত শিশুদের সামনে আরও বিপদ, নির্মূল হওয়া রোগও ফিরে আসতে পারে, অভিমত বিশেষজ্ঞদের। আরেকটি শিরোনাম, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইন সংশোধনের দাবি সম্পাদকদের, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দৈনিক ইনকিলাবের শিরোনাম, নতুন সরকারের সময় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে সংবাদপত্র, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক, রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের কৌশল। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, 162 পয়েন্টে 1600 গডফাদার, মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের। আরেকটি শিরোনাম, সাইবার সুরক্ষা আইনে অরক্ষিত জনগণ। কালবেলা শিরোনাম, শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক গোয়েন্দাগিরি, নেপথ্যে জুবাইদ। আরেকটি শিরোনাম, বিটিআরসি অডিট করুক চায়না গ্রামীণ ফোন। কালের কণ্ঠে শিরোনাম, হত্যা মামলায় বিক্ষত সাংবাদিকতা, চতুর্থ স্তম্ভে পরিকল্পিত আঘাত, অর্ধশত মামলায় 282 সাংবাদিক আসামি। এবার জানাচ্ছে নয়াদিগন্তের শিরোনাম, এস আলম ফেঁসে যাচ্ছেন দুদকের 27 মামলায়। আরেকটি শিরোনাম, অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে তৎপর ফ্যাসিবাদের সুবিধাভোগীরা। এবার জানাচ্ছে দেশ রূপান্তরের শিরোনাম, ভূ রাজনীতির চক্করে বাংলাদেশ। আরেকটি শিরোনাম, অর্থনীতির ফুসফুসে হুন্ডির আঘাত। জানছে মানব জীবনের শিরোনাম, চ্যালেঞ্জের বাজেটে কি থাকছে, অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ। আরেকটি শিরোনাম, ডুয়েটের নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, টিয়ারশেল। বণিক বার্তার শিরোনাম, সাবেক 4 ব্যাংক এমডি জেলে, আতঙ্কে অনেকেই। এবার জানছি ইংরেজি দ্য ডেইলি স্টারের শিরোনাম, ড্রাফট লস স্লিপ পাওয়ার্স গ্রান্টেড ইন অর্ডিন্যান্সেস। আরেকটি শিরোনাম, ক্লাসেস ওভার ভিসি অ্যাপয়েন্টমেন্ট লিভ 23 হার্ট ইন ডুয়েট। ডেইলি অবজারভারের শিরোনাম, হকার্স ব্যাক অন স্ট্রিটস নাও উইথ পারমিটস। আরেকটি শিরোনাম, এডিটর্স কাউন্সিল আর্জেস টু স্টপ হ্যারাসমেন্ট অফ জার্নালিস্ট, মিটিং উইথ প্রাইম মিনিস্টার। এবং সবশেষ জানাচ্ছি নিউ এজের শিরোনাম, লো ব্রেস্ট ফিডিং টেক্স হাই টোল ইন মিসলেস ডেথস। আরেকটি শিরোনাম, 5 merged banks have collateral for only 25% loans। আমরা শিরোনামগুলো দেখলাম জনাব সাবের আহমেদ। কয়েকটি কাগজে আমরা দেখতে পাচ্ছি যে এস আলমের বিষয়ে শিরোনাম করা হয়েছে। যেমন প্রথম আলো শিরোনাম করেছে যে নাগরিকত্ব ছাড়ার জন্য আবেদন করেছেন এবং তার পরিবারের সবাই আবেদন করেছেন, কিন্তু সেই রিপোর্টেতে বলা হচ্ছে যদি তারা নাগরিকত্ব ছাড়ে তাহলে তারা যে টাকা পাচার করেছে সেই বিষয়ে তাদের আর ধরার কোনো আইনি বিষয় থাকবে না। এই বিষয়টা নিয়ে যদি এটা তো খুব স্বাভাবিকভাবে একটা কৌশলগত পদক্ষেপ। ওনার তো স্মার্ট মুভগুলো আমরা গত রেজিমে প্রতিনিয়ত দেখেছি এবং এই রেজিমে এগুলি সব প্রকাশিত হচ্ছে। তাই সেই ক্ষেত্রে উনি চাইবেন যে আইনের ফাঁক ফোকর গোলে কিভাবে একটা সুবিধাজনক অবস্থানে যাওয়া যায়। সেই জন্য সরকারের সংশ্লিষ্ট তো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, দুদক রয়েছে, দুদকও এই জায়গাগুলো নিয়ে কাজ করছে দীর্ঘ সময় ধরে। এবং আমরা চাইব যে এখানে আসলে যেই বিষয়গুলো ঘটেছে, দেশের অর্থনীতি সম্পূর্ণ পর্যদস্ত করা হয়েছে এবং বিশেষ করে সাধারণ নাগরিক তাদের যে আমানত এবং এই আমানতকে ঘিরে যে বিষয়গুলো ঘটেছে দীর্ঘ সময় ধরে এখনও ঘটছে, এবং এই যে অনিশ্চয়তা যদি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর এরকম থাকে তাহলে কিন্তু মানুষের যে কনফিডেন্স লেভেলটা লো হয়ে গেছে, তো সম্পূর্ণ আমাদের যে অর্থনৈতিক যেই ধারা এবং অর্থনীতির যে কর্মকাণ্ড এখানে একটা বড় প্রভাব রয়েছে। মানুষ এখন আমানত বিভিন্ন ব্যাংকে রাখতে ভয় পাচ্ছে, চুলচেরা বিশ্লেষণ করছে।
তো এই ধারায় কিন্তু আমরা অভ্যস্ত না, এবং হঠাৎ করে যেই পরিস্থিতি হয়েছে এই জন্য একটা বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী দায়ী। তাদের অনেকেই হয়তো এখন দেশে আছেন, আবার অনেকে দেশের বাইরে। তো এটা সবাইকে বের করে একটা সঠিক তদন্ত এবং বিচার প্রয়োজন, না হলে এই বিষয়গুলো হয়তো ক্রমাগত ঘটতেই থাকবে। এবং এই যে এটা একটা তো ট্রিক্স যে নাগরিকত্ব ছাড়লে তাকে আর কোনো কিছুর মুখোমুখি হতে হবে না, জবাবদিহির মুখোমুখি হবে না। এই বিষয়টি যে তাদের ভেতরে আসলে এবং টাকা, এবং সেটা যদি গ্যারান্টেড হয় তাহলে তো টাকা পাচার আরো উৎসাহিত হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেই জায়গাটাই আমরা বলছিলাম যে এখানে এই স্ট্র্যাটেজিগুলি তো তারা নিবেই খুব স্বাভাবিকভাবে। তাদের বড় বড় পরামর্শদাতা দেশে বিদেশে রয়েছে, প্রচুর অবৈধ অর্থ রয়েছে, প্রচুর, সীমাহীন। তো সেই জায়গাটা তারা সেই পরামর্শ নিয়ে কাজ করবে, বিভিন্ন রকম চেষ্টা করবে, কিন্তু সরকারকে দেখতে হবে যে এই জায়গাগুলোতে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া যায় তাহলে কিন্তু একটা বিতর্কিত অবস্থান তৈরি হবে। তা আমার মনে হয় যে সরকার সেই বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। নয়াদিগন্তের একটা শিরোনাম করেছে এসএলএমকে নেই যে দুদকের 27 মামলা ফেসে যাচ্ছেন, কিন্তু এখানে বলা হচ্ছে যে নতুন কমিশন গঠন হলে চার্জশিট দাখিলের প্রক্রিয়া, অর্থাৎ এখন পর্যন্ত দুদকের এই সরকার আসার পরে নতুন কোনো কমিশন গঠিত হয়নি, সে কারণে বিলম্বিত হচ্ছে চার্জশিট দেয়া। আর বলা হচ্ছে 2,23,000 কোটি টাকা পাচার অভিযোগ তার বিরুদ্ধে। তো এই যে দুদক গঠিত হয়নি, তার বিরুদ্ধে এখন পর্যন্ত চার্জশিটও দেওয়া যায়নি। আমরা অনেক কিছু লেখালেখি দেখছি, অনেক মামলা দেখছি, কিন্তু চার্জশিট এখনো হয় নাই। এই বিষয়টা আসলে ত্বরান্বিত করা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু 17 বছরে আসলে বিগত সময়ে সরকারের জন্য যে সম্পূর্ণ শৃঙ্খলাটা তো ভেঙে গেছে, এবং তাদের যে লোকজনগুলোকে, সঠিক লোকটাকে সঠিক জায়গায় বসানো, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখছি বিভিন্ন ধরনের একটা চাপের মুখে সরকার পড়ছে। তা এখন আসলে যে এখানে দায়িত্বশীল এবং সরকার যেইভাবে চাচ্ছে প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করা, বিশেষ করে জনদাবিগুলোর একটা রিফ্লেকশনের মতো যোগ্য লোককে বাছাই করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তো সেই জায়গাটার জন্য সরকার একটু সময় নিচ্ছে, তবে যত সম্ভব, কারণ দুদক খুব খুব একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশেষ করে এই সময়ের জন্য। তা আমরা আশা করব যে এই বিষয়ে সরকার তড়িৎ, এবং কাজ চলছে সহায়তায় হয়তো সেই বিষয়গুলো আসবে। দুদক তার রুটিন যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে, কিন্তু স্পর্শকাতর কিছু মামলা রয়েছে যেগুলোর জন্য আসলে ফুল কমিশন দরকার, এবং তাদের সেই সভা দরকার, সেইভাবে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। তা আশা করি যে খুব সহসায় আমরা এই বিষয়ে একটা ভালো পদক্ষেপ দেখতে পাবো। কিন্তু কমিশন প্রায় 3 মাস হয়ে গেল সরকার গঠনের, এবং এখন পর্যন্ত কমিশন গঠিত হয়নি। এটা আসলে মামলা যেগুলো ঝুলে আছে, অনেকগুলো বিষয় থাকে, তো এইরকম সিদ্ধান্তের দিকে সরকার তো একটা খুব বড় বিষয়। এখানে অনেকেই ওই পদগুলোতে আসতে চান, আবার সেখানে যোগ্য লোককে বাছাই করতে হয়, তার সেই অভিজ্ঞতা রয়েছে কিনা, কারণ যাকে তাকে তো একটা প্রতিষ্ঠানে বসালেও তিনি চালাতে পারবেন না। তা সাধারণত আমরা দীর্ঘ সময় দেখেছি যে ব্যুরোক্রেসির একটা বড় প্রাধান্য রয়েছে। তা সেই জায়গায় একটু দেখভাল করা হচ্ছে, একটু খোঁজ খবর নেওয়া হচ্ছে, কারণ এখানে আবার নিয়োগ দিয়ে তো আবার এটা পরিবর্তন করা যাবে না। তো একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, তবে আমরা চাইবো যে এটা যাতে দ্রুত সুরাহা করা যায়। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে যে নয়াদিগন্ত এবং আমার দেশ শিরোনাম করেছে। আমার দেশ বলছে আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। ঠিক একইভাবে নয়াদিগন্ত বলছে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে তৎপর ফ্যাসিবাদের সুবিধাগুলো। এই রিপোর্টগুলোতে আমি যেটি দেখছি যে বলা হচ্ছে যে যেমন ডক্টর ইউনূসকে বলা হচ্ছে হামের জন্য দায়ী করা হচ্ছে, এরকম নানা ইস্যু তৈরি করে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের তারা এই বয়ানগুলো তৈরি করার চেষ্টা করছে। একই সাথে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়ার চেষ্টা করছে, ফেসবুকে সরব হচ্ছে অথবা সোশ্যাল মিডিয়ায় তারা সরব হচ্ছে, অর্থাৎ ফিরে আসার একটা প্রক্রিয়া হিসেবে তারা বলছেন, এই রিপোর্টগুলো বলছেন। খুব স্বাভাবিক। আওয়ামী লীগ তো অবশ্যই একটা বড় রাজনৈতিক দল ছিল, তাদের এখনও সারা দেশব্যাপী প্রচুর নেতাকর্মী রয়েছে, এবং তাদের অবস্থান তো এখন একটু বিপজ্জনক অবস্থা আছে, টালমাটাল অবস্থা। তারা তাদের সেই কৌশলগুলো করবেই। তো সরকারকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলোতে। তাদের গোয়েন্দা সংস্থা আছে, নতুন অনেককেই পদায়ন করা হয়েছে বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে। তারা এই বিষয়গুলো খবর রাখছেন না যে তা না। তা সেই জায়গায় যাতে আমাদের এখন আসলে একটু স্ট্যাবিলিটি দরকার। দেশের অর্থনীতি সার্বিকভাবে যে অবস্থা, এবং দীর্ঘ সময় ধরে যে বিষয়গুলো ঘটে গেছে, একটা চরম অস্থিতিশীলতার মধ্যে আমরা রয়েছি। বিনিয়োগের জায়গাটাও খুব বেশি ভালো না, এবং বিদেশি ঋণের ক্ষেত্রেও আমাদের একটা নির্ভরশীলতা কিন্তু বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন সরকারের স্ট্যাবিলিটি দরকার, সরকারকে কাজ করতে দেওয়া দরকার। তো
তো সেই জন্য আমরা চাইবো যে বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা সরকারকে সহযোগিতা করবে, এবং সরকারেরও দায়িত্ব হচ্ছে যে তার যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন, যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। আমরা বিশ্ববিদ্যালয়গুলো কেন্দ্রিক দেখছি যে একটা পক্ষ খুব অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ইয়ুথ যারা রয়েছেন এবং বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনস, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, এগুলি কিন্তু সরকারের আলাদা নজর দেওয়া উচিত, আলাদা সেল গঠন করা উচিত, এবং এখানে খুব যারা স্মার্ট ইনোভেটিভ আইডিয়াস রয়েছে যুবকদের এই গ্রুপটাকে এঙ্গেজ করে ফেলতে হবে বিভিন্ন আমি জায়গায়। বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসবো, যেহেতু ডুয়েট নিয়ে বেশ কিছু কাগজে শিরোনাম আছে, সেই বিষয়ে আসবো। তবে তার আগে এই বিষয়ে, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কার্যক্রম, তারা যে আসার চেষ্টা করছেন, কাম ব্যাক করার চেষ্টা করছেন, এবং আপনি বলছেন সেটাই খুবই স্বাভাবিক, কারণ তারা চেষ্টা করবে। কিন্তু তারা যে অপরাধ করেছে জুলাই অভ্যুত্থানের সময় বিশেষ করে, এবং গত 17 বছরের দেশের জন্য অপরাধ করেছে, সেই অপরাধগুলোর বিষয়ে এখন পর্যন্ত তাদের দিক থেকে কোনো ধরনের দুঃখ প্রকাশ করা বা কোনো ধরনের নিজেরা সেটাকে রিয়ালাইজেশন করে সেটাকে স্বীকৃতি দিয়ে মানুষের কাছে ক্ষমা চায়, এই ধরনের কিন্তু কোনো কার্যক্রম এখন পর্যন্ত। এটা আসলে প্রথম থেকে আমরা দেখছি যে এখানে যেই ঘটনাগুলো টানা ঘটে গেছে, বিগত সরকার এটা কোনোভাবেই দায়ভার নিতে চাচ্ছে না, কিন্তু তারাই তখন ক্ষমতায় আসীন ছিলেন, এবং যেই ঘটনাই ঘটুক না কেন তার দায়িত্ব তাকে নিতে হবে। এটা সম্পূর্ণ একটা ফেলিওর ছিল সরকারের। তা ওনারা ওনাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, সাধারণ জনগণও তাদের যেই ব্যাখ্যা সেটা দাঁড় করিয়েছে, করার ফলেই তো আমরা দেখলাম যে সরকারের যেই অভ্যুত্থানই বলবো আমরা, যেই ঘটনাটা ঘটলো এবং জনদাবির কাছে পরাভূত হলো তাদের যে সেই সময়কার দীর্ঘদিনের যে কার্যক্রম। তো এখন সেই জায়গা থেকে আসলে সেটা দৃশ্যমান কিছু আমরা দেখিনি, এবং বিভিন্ন জায়গায় আমরা 21শে ফেব্রুয়ারির সময় দেখেছি তারা অনেক জায়গায় ছোট ছোট কেন্দ্রে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, অনেকে আবার সেই কার্যক্রমগুলোতে ইনভলভ থাকে, অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন এলাকায়। পরবর্তীতে আমরা দেখছি যে ছোট ছোট কিছু পদক্ষেপ তারা নিচ্ছে, এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এখানে আরেকটা বিষয় রয়েছে, তাদের অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কমিটি দেওয়ার চেষ্টা করছে, কমিটিগুলো দেওয়ার চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, এবং যেই বিষয়টা হচ্ছে যে এখানে সরকারেরও বেশ লোকাল লেভেলে কিছু নেতাকর্মী রয়েছেন, অতি উৎসাহী নেতাকর্মী, তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের কাছ থেকে কিছু উৎকোচ নিয়ে বা কোনোভাবে তাদেরকে একটা রিস্টাবলিশ করা বা তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া যায় কিনা, আমরা কিন্তু লোকাল পর্যায়ে সেই খবরগুলো দেখছি। তো সেই জায়গাও নেতাকর্মীদের একটা শৃঙ্খলা আনার বিষয় রয়েছে, কারণ স্থানীয় পর্যায়ে যে এইভাবে কাজ করা সরকারের জন্য খুব দুষ্কর, এবং সেখানে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের দায়িত্বশীল আচরণ করা, সেখানে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের জিনিসগুলো খুব চুলচেরা বিশ্লেষণ করা। কারণ যেটা বলছিলাম যে একটা স্থিতিশীলতার মধ্যে যদি আমরা যেতে না পারি, তাহলে সরকারের অবস্থান তো রয়েছে, এটা সামগ্রিকভাবে দেশের কল্যাণের জন্য মঙ্গলজনক নয়, এবং জনগণের যদি আমরা যেই অনেক না পাওয়া রয়েছে সেই না পাওয়া থেকে কিছুটা হলে উত্তরণ করতে চাই, সেই স্থিতিশীল অবস্থার দিকে আমাদের কিন্তু যেতেই হবে, এর কোনো বিকল্প আপাতত নেই। আপনি স্থিতিশীলতার কথা বলছেন, কিন্তু যে দলটির কথা বলছি যে ফিরে আসার চেষ্টা করছেন, বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখছি তাদের নেতাকর্মীরা নানা ধরনের হুমকি দিচ্ছে যে তারা ফিরে আসতে পারলে কে কী করছে সেগুলো লিখে রাখা হচ্ছে, তালিকা করে রাখা হচ্ছে, সেই বিষয়গুলো দেখা হবে। তো সরকার যদি উদারতার পরিচয় দিয়ে সোশ্যাল ইন্টিগ্রেট করার চেষ্টা করে এবং তাদেরকে ফিরে আসার সুযোগ দেয়, তাহলে তো সেই স্থিতিশীলতা কি থাকবে? আসলে সরকারের কাছ থেকে আমরা যদি বৃহৎ অংশে যে সরকার বলি, যেটা জাতীয় পর্যায়ে রয়েছে, তাদের আমরা এই ধরনের কোনো পদক্ষেপ দেখিনি যে তারা এই ধরনের কিছু বলছে বা করার চেষ্টা করছে। এখন বিগত সময় তো অনেকে দেশের বাইরে অবস্থান করছেন, আবার তাদের অনেক শুভাকাঙ্ক্ষী বিদেশেও রয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে লিখছেন, কথা বলছেন, আবার অনেকে ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে জায়গাটা রয়েছে সেটাকে কেন্দ্র করে অনেক কিছু বলার চেষ্টা করছেন। তো এগুলো কম বেশি রয়েছে, এবং সকলের প্রতি অত হার হওয়া তো সম্ভব না, এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনের একটা বিষয় রয়েছে। তবে মূল দাগে হচ্ছে যে এমন কোনো কর্মকাণ্ডে তাদেরকে করতে দেওয়া হয়তো ঠিক হবে না সরকারের জন্য, যেটা বলছি যে সরকারের স্বাভাবিক উন্নয়নের গতিধারা যেখানে ব্যাহত হয়। কিন্তু নির্বাচনের সময় আমরা যে বিষয়টি খেয়াল করেছি সেটাতে প্রধান দুটি দল বিএনপি এবং জামাত, তারা আসলে নির্বাচনের স্বার্থকে বা নির্বাচনকে প্রাধান্য দিয়ে ভোট নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই খবর পেয়েছি যে দুই পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে
স্থানীয় পর্যায়ে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে যোগ দেবে, তাদের ভোট নেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা দেখেছি সেই সময়। এখন এটা খুব স্বাভাবিক, আপনি স্থানীয় পর্যায়ের রাজনীতির ধারাটা সম্পূর্ণ ভিন্ন। তা 17 বছর ধরে যেহেতু তারা ছিলেন, তাদের একটা লোকাল ইউনিট এবং বড় কর্মী বাহিনী খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে, অনেক তাদের ফলোয়ার্সও ছিল। তো এই সমর্থক সবাইকে নিয়ে যখন ভোটের রাজনীতিতে বিভিন্ন কৌশল এটা স্থানীয় পর্যায়ে নিতেই হয়, এটা খুব স্বাভাবিক, এটা যে দল থাকবে সেই দলই নেবে। তো সেই ক্ষেত্রে তারা কিছু জায়গায় হয়তো কিছু কিছু ঘটনা ঘটেছে, কিছু কাজ হয়েছে, বা এই ধরনের একটা আশ্বস্ততা যে তোমরা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, এই ধরনের আশ্বস্ততার ক্ষেত্রে আমরা দেখেছি যে দুই দল কিছু কিছু জায়গায় অবশ্যই এই বিষয়গুলো ঘটেছে, এবং এটা কৌশল, এটা ভোটের ক্ষেত্রে কৌশল, এবং সেটা অনেক ক্ষেত্রে মানে দরকারও ছিল হয়তো, কারণ ওই সময় তো একটা অন্য ধরনের উত্তেজনার বিষয়, এবং ক্ষমতায় আপনি আসতে না পারলে তো আর আপনার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নই করতে পারবেন না। তো সেটা এক সময় গেছে, এবং প্রত্যেকেই যে অপরাধী বিষয়টা তো তাও না, বিশেষ করে যারা একদম চিহ্নিত, যারা ক্ষতি করেছেন, সাধারণ মানুষের দেশের ক্ষতি করেছেন, অর্থ পাচার করেছেন, বিভিন্নভাবে লুটতরাজ করেছেন, তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। কারণ সবাইকে তো আপনি আর এক ব্র্যাকেটে আনা যাবে না, কিন্তু যারা সরাসরিভাবে সেই জায়গাগুলোতে, সেগুলো সরকার চিহ্নিত করার চেষ্টা করছে, এবং কিছু কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে। তা আমরা আশা করব যে সেই ক্ষেত্রে, আর সরকার এখন হয়েছে দায়িত্ব নেওয়ার পরে আসলে এতগুলো বিষয় তাকে সামাল দিতে হচ্ছে যে প্রতিটা বিষয়ে যে আমরা একদম শতভাগ তাদের কাছ থেকে পাবো তা না। এবং দায়িত্ব নেওয়ার পরপরই তো আপনার মধ্যপ্রাচ্যের যে একটা ভয়াবহ সংকট, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। যদিও আশার বিষয় হচ্ছে যে একটা বড় ধরনের প্রায় $2 বিলিয়ন উপর একটা বৈদেশিক সাহায্য আসছে, সেখানে জায়গা ইউরোপীয় কিছু সংস্থা মিলে একটা বড় বরাদ্দ আসছে। তো সেই ক্ষেত্রে হয়তো আপাতত কিছুটা যেই চাপটা সেটা কমবে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর অস্থিতিশীলতা কিন্তু এখনো আমরা দেখছি না যে একটা স্বাভাবিক জায়গায় এসছে। তো সেই জায়গায় আমরা বিভিন্ন রিপোর্ট দেখছি, এবং জনমনের সংখ্যা কিন্তু বাড়ছেই। তো এই জন্য দৃশ্যমান আরও কিছু পদক্ষেপ নেওয়া, এবং যারা এখানে কিছু করার ক্ষমতা রয়েছে, কিছু পরিবর্তন আনতে পারে, এবং এই বিষয় সম্বন্ধে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সেই ধরনের লোকজনকে আমরা আরও সামনের সারিতে দেখতে চাই, এবং দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই, জনমনে আস্থা দেখতে চাই। না হলে যেটা বলছিলাম যে এই অর্থনৈতিক গতিধারা কিন্তু ব্যাপকভাবে তাহলে ব্যাহত হবে। আপনি বৈদেশিক যে বিনিয়োগের কথা বলছিলেন, সেটির $2 বিলিয়ন মতো আসছে, সেটির কথা বলছিলেন। প্রথম আলো একটি শিরোনাম করেছে, সড়ক প্রকল্পের টাকায় ভবন বিলাস, অর্থাৎ বিদেশ থেকে ঋণ নেওয়া হয়েছে, সেই টাকায় রাস্তা করার কথা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কথা বলা হয়েছিল, সেই টাকা করার কথা, কিন্তু সেটি না করে দেখা যাচ্ছে যে ওই টাকা দিয়ে মাল্টিপারপাস হল, সেমিনার হল, কনফারেন্স হল, লাউঞ্জ, 150 থেকে 5 তারকা হোটেল সমানের থাকার কক্ষ, এই বিষয়গুলো করা হচ্ছে, সুইমিং পুল, জিমনেশিয়াম, এই কাজগুলো করা হচ্ছে। এবং এই সরকার আমরা সেটি অব্যাহত রয়েছে, এবং সরকারের প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন যে 5 কোটি গাছ লাগানোর কথা বলেছেন, অনেক জায়গায় গাছ কেটে পরিবেশ নষ্ট করে সেখানে এই ভবনগুলো তৈরি করা হচ্ছে, যেটি বলা হচ্ছে সড়ক বানানোর কথা, সম্প্রসারণের কথা, সেই টাকাগুলো খরচ করা হচ্ছে এই ভবন বিলাসে। আসলে এখানে দেখতে হবে যে প্রকল্পগুলো কোন অবস্থায় রয়েছে। এখন বিনিয়োগ যেখানে, যদি প্রকল্পগুলো এমন একটা অবস্থায় থাকে যে সেগুলো কাজ শেষের দিকে আছে, তা আপনার একটা বড় ধরনের বিনিয়োগ ইতোমধ্যে হয়ে গেছে, তা আপনি সেখানে যদি আর বাড়তি কিছু বিনিয়োগের জন্য প্রকল্পগুলো থমকে যায়, আপনি সম্পূর্ণ বাদ দিলে তো এটা অর্থনৈতিক হিসাবে সঠিক না। তো সেই জায়গায় সরকারকে আসলে প্রায়োরিটি তো সেট করতে হবে, এবং সেইভাবে বেশ কিছু জায়গায় কাজ করছে। এখানে দায়িত্বশীল মন্ত্রী রয়েছেন, তা ওনারা অবশ্যই বিষয়গুলো তো দেখভাল করেই সিদ্ধান্ত নিয়েছেন। এটা আর একটু খোঁজখবর নেওয়ার প্রয়োজন যে প্রকল্পগুলো আসলে কি অবস্থায়। যদি এটা বিগত সরকারের সময় নেওয়া হয়ে থাকে এবং বেশ কিছুদিন চলে থাকে, সেটা একটা বিষয়। আর নতুনভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই বিষয়ে হয়তো প্রায়োরিটি সেট করার বিষয় রয়েছে। আমাদের এখন ওই ধরনের জায়গাগুলোতে বিনিয়োগ প্রয়োজন, যেগুলো খুব বেশি প্রয়োজন এবং যেগুলো জনকল্যাণের জন্য প্রয়োজন। এই প্রকল্প কিন্তু আগেই শুরু হয়েছে এই সরকার, এখনো সেটা চলমান। সেটি বলছে যে 10 বছর ধরে, যেটি 5 বছরে শেষ হওয়ার কথা, অর্থাৎ 190 কিলোমিটার মহাসড়ক 4 লেন করার কথা ছিল, সেটি 5 বছরে শেষ করার কথা ছিল, কিন্তু বিগত 10 বছর ধরেই চলছে, এবং ব্যয় বেড়েছে 7,157 কোটি টাকা।
আবার যেটা এটা যেটা তো কি যে আমরা ব্যয় বাড়ানো আসলে হয় সময় ক্ষেপণ করে, এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, তারা এরকম সময় ক্ষেপণ করে সেটা তো আসলে আমরা পাবলিক প্রকিউরমেন্ট এবং আমাদের এই যে অর্থ বরাদ্দের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা প্রজেক্ট হয়তো 5,000 কোটি টাকা নিয়ে শুরু হয়েছে, এটার বিভিন্নভাবে বাজেটকে অ্যাডজাস্ট করতে করতে 15,000 কোটি টাকায় যেয়ে থেমেছে। এবং কিছু কিছু জায়গায় আমরা এমনও দেখেছি যে পার্শ্ববর্তী দেশে হয়তো আমাদের ভারতেই একই ধরনের প্রকল্প, এটা খুব অল্প টাকায় করা হয়েছে, তার 5 গুণ টাকা আমাদের এখানে খরচ হয়েছে। তা এটা সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সরকারের একটা অংশ, সুবিধাভোগী একটা অংশ, ব্যবসায়িক শ্রেণী, প্রত্যেকেই জড়িত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা বিগত সরকারের সাথে সরাসরি জড়িত তাদের বিষয়টাই এসছে, কিন্তু আরো অন্যান্য পক্ষ তো ছিল, তারা অনেকে আবার এখন তো একটা ভালো অবস্থানেও রয়েছেন। তা এই জায়গাটায় যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ না নেন, তাহলে এখন আবার নতুন ভাবে তারা মনিটরিং এর অভাব, মানে শক্ত করে এটা আসলে সরকার আসলে সেইভাবে যে সব জায়গায় অবস্থান নিয়ে সবগুলো দেখার মতো সময় পেয়েছে তাও তো না। সরকার গঠিত হয়েছে খুব বেশি সময় না, তিন মাস হলো মাত্র। তা এত দ্রুত তো আমরা সবকিছু পাবো না বা সম্ভব না, তা কাজ করতে দিতে হবে। আশা করি যে আগামী 6 মাসের মধ্যে একটা ভালো শেপ নিয়ে নিবে। সেখানে তাদের যেই মনোনীত লোকগুলো বসবে বিভিন্ন জায়গায়, তারা চুলচিরা বিশ্লেষণ করবে, প্রায়োরিটিগুলো নিবে এবং তাদের ক্রমাগত মাননীয় প্রধানমন্ত্রী উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করছেন, তার সাথে একটা ভালো কর্মী বাহিনীও পেয়েছেন, ওনারাও কাজ করছেন। তা একটু সময় দিতে হবে। আমরা রাতারাতি যদি সব কিছুতেই আমরা একটা পরিবর্তন চাই বা আমরা চাই যে এগুলো অ্যাড্রেস করা সম্ভব, 18 কোটি জনগণের দেশে আর একটু সময় প্রয়োজন হবে। তা আমরা সরকারের পজিটিভ পদক্ষেপগুলোও দেখছি, এবং কিছু জায়গায় তো আমরা ট্রাফিকের ক্ষেত্রে একটা বিষয় তো দেখলাম যে এআই ক্যামেরা দিয়ে কিছু মামলা হচ্ছে, এটা নিয়ে আলোচনাও হচ্ছে, এবং উনি বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছেন, সেখানেও আমরা দেখছি যে পাবলিক অ্যাড্রেসিংগুলোতে উনি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছেন, যেটা জনমনে প্রশংসা পাচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট। তা এগুলো প্রয়োজন আছে। এগুলো সবকিছু যে প্রধানমন্ত্রী দেখবেন তা তো না। সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে, এবং এখানে যেটা বলা হচ্ছে বিলাসী উপকরণ যোগ হয় এই খরচগুলো বেড়েছে, অর্থাৎ যে ভবন, গবেষণাগার, মানে এগুলোর নামে যেগুলো করা হচ্ছে। তো এই জায়গায় তো নির্দিষ্ট একজন মন্ত্রী আছেন, সচিব আছেন, তাদের তো আসলে দেখার মানে 3 ওই মাস যে যেটা বলছিলাম একটা বড় প্রকল্প 3 মাস সময় গেছে, হয়তো দেখা প্রয়োজন ছিল। আবার রাজনৈতিক উত্তেজনা, ওনাকে অনেক বিষয়ে উত্তর দিতে হয়েছে, অনেক বিষয় ইনভলভড হয়েছে, তা নতুনভাবে গোছানোর জায়গা রয়েছে। তার সাথে যারা কাজ করছেন সচিব মহোদয়রা, তারা কতটা যথার্থভাবে তাকে ইনফর্ম করছেন বিষয়গুলো, সেটাও দেখার বিষয় রয়েছে। তা এটা যেহেতু নজরে এসছে, আশা করি সপ্তাহখানিকের মধ্যেই। তবে যদি এটা কাজটা অনেকটুক হয়ে যায় এবং হয়তো 10% কাজ বেশি থাকে, এটা কোনো যৌক্তিকতা নেই যে এটাকে বন্ধ করে দেওয়া। সেই ক্ষেত্রে আপনার পুরো বিনিয়োগটাই তো কোনো কাজে লাগবে না, তো সেই ক্ষেত্রে সেটা শেষ করতে হবে। কিন্তু এই ধরনের আমরা যেহেতু শেষ দিকে চলে, একটু সংক্ষেপে বলবেন যে যারা এই যে লেংদি করলো প্রকল্পটাকে 5 বছরে শেষ করার কথা, সেটা ডাবল সময়, দ্বিগুণ সময় 10 বছরে নিয়ে আসলো, এবং এখনো সেটি শেষ হয়নি, এর সাথে যারা জড়িত তাদের কি আসলে খুঁজে বের করা দরকার, বা যাতে এটা পরবর্তীতে এরকম না অবশ্যই প্রয়োজন। সেই কথাটাই আমি বলছিলাম যে এখানে সেগুলোর বলা যায় যে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন, বিশেষ করে বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে। যে এই যে বাজেট একের পর এক যে বাজেটগুলো বাড়তে থাকলো, 5,000 কোটি টাকা যেখানে বিনিয়োগের কথা সেখানে 15,000 কোটি টাকা হয়ে গেল। আন্তর্জাতিক বাজারে কি আসলে সেই ধরনের দাম বৃদ্ধি হয়েছিল কিনা, নাকি কোনো পক্ষকে খুশি করার জন্য সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে? আমরা অনেককেই তো দেখেছি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো এগুলো অবশ্যই সেই তদন্ত প্রয়োজন, বিশেষ করে বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে তো সেটা করাই যায়, এবং মনে হয় সরকার করবে। সরকার যখন আরেকটু সময় নেবে, সরকার বোধহয় এই জায়গাগুলোতে আরেকটু বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবে। আরেকটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে গতকাল সম্পাদক পরিষদ তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, এবং সেখানে 282 জন সাংবাদিকের নামে যে মামলা হয়েছে সেই মামলার বিষয়টি উত্থাপন করেছেন, তালিকা জমা দিয়েছেন। এখানে বিষয়টি হচ্ছে যে হত্যা মামলায় নিশ্চয়ই সাংবাদিকরা হত্যার সাথে জড়িত না। আবার এরকম অভিযোগ আছে যে গত সময়ে ফ্যাসিবাদী ফ্লারিশ করার ক্ষেত্রে সাংবাদিকরা বা এই সাংবাদিকরা ভূমিকা রেখেছেন। এই বিষয়ে আসলে কি বলবেন? এখন দেখেন, সরাসরি জড়িত আর পরোক্ষভাবে রয়েছে, এটা শিক্ষক বলেন,
সাংবাদিক বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষই তো জড়িত ছিল বিভিন্নভাবে। তো সেখানে যেটা বলছিলাম, যারা চিহ্নিত অপরাধ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা, তবে এই ক্ষেত্রে দেখতে হবে যে নিরপরাধ কেউ যাতে সেই ক্ষেত্রে পর্যদস্ত না হন, বাধাগ্রস্ত না হন, তাদেরকে তারকে ডিফেন্ড করারও সুযোগটা দেয়া। এবং এখানে খুব তড়িঘড়ি না করে একটু সময় নিয়ে করলেও নিরপরাধ কাউকে এখানে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অপরাধ সেই অপরাধ অনুযায়ী বিচার করা প্রয়োজন। সাংবাদিকরা সেই জায়গাটা তদন্ত করা হবে, যে অভিযোগ এসছে সেই অভিযোগটাকে চুলচেরা বিশ্লেষণ করে আইনগত যে পদক্ষেপগুলো রয়েছে, আইন যাতে আইনের গতিতেই চলে, সেখানে যাতে কোনো ইন্টেনশন কাজ না করে। এবং আমরা দেখি যে অনেক সময় ব্যক্তিগত কিছু রেষারেষি বিষয় থাকে, সেগুলোকেও আমরা এখানে একটা জায়গায় ব্যবহার করি। তো সরকারকে খেয়াল রাখতে হবে। কেউ তো বেশ ভালোভাবে ইনভলভ ছিল গত সরকারের আমলে, এবং এই যে স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার পেছনে তাদের তো খুবই বেশি অংশগ্রহণ ছিল বয়ান তৈরি করার ক্ষেত্রে। এখন দেখেন ন্যারেটিভ বা এগুলোর আমাদের দেশীয় আইনে কতটা শাস্তি আছে, আবার সেটা প্রমাণ করাও একটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আমাদের যে দেশীয় আইন রয়েছে সেই জায়গায় তাদেরকে সেই বিষয়গুলোতে যতটা আমরা বলছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত করা, তবে শুভবুদ্ধির উদয় ছাড়া এখানে আপনি শুধু আইন করে বিচার করে শাস্তি দিয়ে সবকিছু সমাধা করা যাবে না। আমরা শেষ দিকে চলে এসেছি, একটু ডুয়েট প্রসঙ্গে বলতে চাই 1 মিনিটের মধ্যে সময় একটু যদি বলেন যে উপাচার্য নিয়োগ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, 23 জনের মতো আহত হয়েছেন। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই বিষয়গুলো দেখি, মানে এটা আসলে কিভাবে এটা রোধ করা যায়? দেখেন, এখনো আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে অস্থিতিশীল। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মিটিং এর সময় আমরা দেখেছি যে সিন্ডিকেট মিটিংকে বাধাগ্রস্ত করা হয়েছে, কেউ নিয়ম কানুন মানতে চাচ্ছে না। তা একটা উত্তাল অবস্থা থেকে আসলে এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটাই রয়েছে। আমি সেই জন্যই বলছিলাম যে সরকারের যেই তরুণ জনগোষ্ঠীকে অনেক ইনভলভ করা, তাদের সাথে অনেক বেশি কমিউনিকেট করা, খোঁজ খবর নেওয়া, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে এঙ্গেজ রাখা, তাদের মেন্টাল হেলথের জায়গাটা দেখা, তো সেটা যদি করা না যায় তাহলে কিন্তু বিপজ্জনক সিচুয়েশন রয়েছে। অন্য যেই ফোর্সই থাকুক না কেন, এই ফোর্সটাকে ভিন্নভাবে একটু হ্যান্ডেল করতে হবে। সরকারের যেই ছাত্র সংগঠন রয়েছে সেখানেও ভালো ভালো রিক্রুট করা, যাদের ভালো চিন্তা আছে, চিন্তাশীলতা রয়েছে, দল এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ধরনের জায়গায়ও একটা বিশেষ নজর দেওয়া, মননশীলতার উপর প্রাধান্য দিতে হবে। এবং এই তরুণ জনগোষ্ঠীর সাথে সরকারের বিভিন্ন পক্ষকে নিয়মিত বসতে হবে, নিয়মিত কথা বলতে হবে, তাদেরকে একটা কারণ তারা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গত সরকার বিদায় নিল, এবং তাদের যে অস্থিরতা রয়েছে, এবং সারা বিশ্বব্যাপী আমরা নেপালে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে এই ফোর্সটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের সাথে নিয়মিত যোগাযোগ, তাদের মনের কথাটা বোঝা এবং সেই অনুযায়ী সক্ষমতা অনুযায়ী অ্যাড্রেস করা, যে জায়গায় অ্যাড্রেস করা যাচ্ছে না সেটারও সঠিক ব্যাখ্যা উপস্থাপন, কারণ তাদেরও অনেক ক্ষেত্রে কিন্তু মিসকনসেপশন রয়েছে। জি, ধন্যবাদ ডক্টর সাবির আহমেদ চৌধুরী চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।